বন্ধুরা, ভোলে বাবা পার করে গিয়ে ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঝিল পুলিশ অফিসারকে বলে, আমি আর কি করব বলুন স্যার, আমরা তো বস্তির লোক আর আমাদের মুখের ভাষা এমনই, আমরা তো ভদ্রভাবে কথা বলতে পারি না। তাছাড়া এখন আমি যেভাবে কথা বলছি এটা আপনার জন্য উপযুক্ত ভাষা, আপনি তো এ ভাষাতেই বোঝেন তাই না? এতবার করে বলছি আমার হাজবেন্ডের কোনো দোষ নেই। এই চৈতি ম্যাম দিনের পর দিন মিথ্যে কথা বলেছে, দিনের পর দিন আমার নামে বদনাম রটিয়েছে, বারবার করে আমার স্বামীর কান ভাঙিয়েছে, বলেছে আমি নাকি কোনো এক ছেলের বাইকে করে তার কোমর জড়িয়ে নার্সিংহোমের সামনে দিয়ে যাচ্ছি। আপনিই বলুন না স্যার, একজন স্বামীর মনে যদি কেউ এই ধরনের বিষ ঢালে স্বামীর মন তো ঘুরে যাবেই। সেজন্যই তো আমার স্বামীর মনেও অনেক অভিমান জন্মেছিল, আর সেজন্যই আমার স্বামী আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল, আমাদের ডিভোর্স হয়েছিল। স্যার, এই চৈতি ম্যাম দিনের পর দিন মিথ্যে বলেছে আর এখনও মিথ্যে কথা বলছে। জানি ওনার কখনোই সত্যি বলার স্বভাব নেই, তাই এখনও উনি সত্যি কথা বলবেন না। তবু ওনার কাছে জেনে নিন না উনি এই ধরনের কথা বলেছেন কি না। শুনুন ওনার কাছ থেকে, ওনাকে তো একবারও জিজ্ঞাসাবাদ করছেন না, যত যা করছেন আমার স্বামীর সাথে কেন বলুন তো। তখনই চৈতি বলে, দেখুন স্যার দেখুন, ওর মুখের ভাষা দেখুন। স্বাক্ষর বাবা বলে, দেখুন অফিসার, আপনি যদি নিজের প্রভাব খাটিয়ে আমার ছেলেকে জেলে ভরতে চান তবে আমিও আপনাকে জানিয়ে রাখছি আমারও অনেক প্রভাবশালী লোকদের সাথে পরিচয় আছে। আপনি যদি আমার ছেলেকে অন্যায়ভাবে জেলে ঢুকাতে চান তো আমিও নিজের প্রভাব খাটিয়ে আপনাকে দেখিয়ে নেব। অন্যদিকে সাক্ষ্য বলে, অফিসার আর কতবার বলবো, এই চৈতি যেটা ডিজার্ভ করে আমি ওকে সেটাই দিয়েছি। তাছাড়া এখন তো ভগবানের কাছে আমি হাত তুলে প্রার্থনা করছি, ভগবান আমাকে বাঁচিয়েছেন। সঠিক সময়ে এই চৈতির মুখোশ আমি জানতে পেরেছি, সঠিক সময়ে আমি এই বিয়েটা ক্যান্সেল করেছি, তাই চৈতির মতন মেয়েকে আমি আমার জীবন থেকে ঝেড়ে ফেলতে পেরেছি। স্যার, এত কিছু বলার পরেও আপনারা কেন আমার কথা শুনছেন না? তখনই ঝিল বলে, তুমি কোনো চিন্তা করো না তো, দাঁড়াও। এই বলে ঝিল চিৎকার করে বিশাকে ডাকতে থাকে। পুলিশ অফিসার ঝিলকে বলে, এ কি, আপনি কাকে চিৎকার করে ডাকছেন? তখনই চৈতি বলে, তবে বুঝুন স্যার বুঝুন, বস্তির মেয়ে সেজন্যই তো এমন অবস্থা। সাক্ষ্য তখন চৈতিকে ধমক দেয়। সাক্ষ্য বলে, ঝিল বস্তির মেয়ে হোক বা রাজপ্রাসাদের মেয়ে হোক তাতে তোর কি সমস্যা? হ্যাঁ, তুই কেন বারবার আমার স্ত্রীকে ইনসাল্ট করছিস? অন্যদিকে বিশা থানায় ঢুকে পড়ে, সাথে বস্তির লোকজনদের নিয়ে এসেছে। বিশা পুলিশ অফিসারকে বলে, কি স্যার আপনার কি প্রবলেম, তখন থেকে কি শুরু করেছেন? বারবার করে আমরা আপনাকে বলছি যে এই চৈতি ম্যাডাম ইনি অসৎ, তবুও বারবার আপনারা ওনার পক্ষ নিচ্ছেন, আর যেই মেয়েটা সৎ আপনারা তার কোনো কথাই শুনছেন না। কি স্যার আপনাদের কি সমস্যা? আপনারা কি আমাদের কথা বুঝতে পারছেন না নাকি শুনতে পাচ্ছেন না? আর কতবার বলবো, এই চৈতি ম্যাডাম ইচ্ছে করে ঝিলের সাথে সাক্ষ্য চ্যাটার্জির ডিভোর্স করিয়েছিল, নানা বাজে কথা বলেছিল, বদনাম রটিয়েছিল, সেই সব কথা কি আপনার কানে যাচ্ছে না? বিশা তো পুলিশকে বেশ ভালোভাবেই ধমক দিতে থাকে। অন্যদিকে স্বাক্ষর বাবাও বলেন, দেখুন আমি যেটা বললাম আপনারা যদি না শোনেন তো এইবার আমি নিজের পাওয়ার দেখাতে বাধ্য হব। আর চৈতি, তোমাকে বলছি তুমি কোনোদিনই সাক্ষ্যকে ভালোবাসোনি, বরং তুমি আমাদের নার্সিংহোম, আমাদের বাড়িঘর, আমাদের অর্থ, সাক্ষ্যর জনপ্রিয়তা, এই সব কিছু দেখে তুমি সাক্ষ্যকে বিয়ে করতে এতটা মরিয়া হয়ে উঠেছিলে, এতটা ডেসপারেট হয়েছিলে। তখনই চৈতির মা বাবা চৈতিকে বলে, চৈতি চল বাড়ি ফিরে চল, এদের সাথে ঝামেলায় জড়িয়ে কোনো লাভ নেই, এই সাক্ষ্য চ্যাটার্জি চাইতেও ভালো ছেলে দেখে আমরা তোর বিয়ে দেব। সাক্ষ্য বলে, তাই করুন, আমি সেটাই চাই। অন্যদিকে পুলিশ অফিসার চৈতির মা বাবাকে বলে, আপনারা যদি কেসটা তুলে নিতে চান আমার আর কি। তখনই ঝিল বলে, ঠিক বলেছেন অফিসার, আপনি যে সঠিক সময়ে বুঝতে পারলেন এটা আপনারই ভালো হলো, নইলে আপনি কিছুতেই আমার স্বামীকে তো ধরে রাখতে পারতেনই না, উল্টো আপনার থানা উড়ে যেত। চৈতির মা বাবাকে তখন স্বাক্ষর বাবা বলে, আপনারা যে সঠিক সময়টা বুঝতে পেরেছেন এতে আপনাদেরই ভালো হলো। তবে যাই করুন না কেন এই বিয়েতে আপনাদের যা খরচপাতি হয়েছে, যা গয়না কেনা হয়েছে সবটার বিল পাঠিয়ে দেবেন, আমি আপনাদেরকে টাকা পাঠিয়ে দেব। আর চৈতি তোমাকে বলছি, হ্যাঁ আমাদের বাড়িতে তোমার কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো আমি পাঠানোর ব্যবস্থা করব, তোমাকে আর আমাদের বাড়িতে আসতে হবে না। এরপরে ঝিল সাক্ষ্যকে বলে, চলো। অন্যদিকে চৈতিও তার মা বাবার সাথে রেগেমেগে থানা থেকে বেরিয়ে যায়। এদিকে দেখানো হয় স্বাক্ষর মা কান্নাকাটি করছে। স্বাক্ষর মা ছুটি আন্টিকে বলে, শোনো ছুটি, তুমি আমায় যতই বোঝাও না কেন আমি ওই মেয়েকে আমার ছেলের বউ হিসেবে মানতে পারছি না, কিছুতেই মানতে পারছি না। তখনই ছুটি আন্টি বলে, তুমি কেন বুঝতে পারছো না বড় বৌদি, তুমি ঝিলের সাথে যখন থাকবে, ঝিলকে যখন কাছ থেকে দেখবে তুমি নিজেই বুঝতে পারবে ঝিল কতটা ভালো মেয়ে। স্বাক্ষর মা বলে, আমাকে এত সব বুঝিয়ে লাভ নেই,
বিয়ে বাড়িতে এতজন আত্মীয় স্বজন এসেছিল, সবাই মুখ বুজে চলে গেছে। কেউ আমাকে একবারও জানায়নি ওই বস্তির মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হচ্ছে, কারণ তারা সবাই বুঝতে পেরেছিল বিষয়টি কতটা লজ্জাজনক। সামাজিকভাবে আমার অসম্মান হলো, সারা জীবনের সব সম্মান ধুলোয় মিশে গেল। আমাকে তো বাইরে যেতে হয়, 10টা মানুষের সাথে আমারও তো পরিচিতি আছে, আমাকেও তো কাজ করে খেতে হয়। আমার ছেলে আমার মুখ ডুবিয়ে ছাড়লো, আমার সম্মান বলতে আর কিছুই থাকলো না। আর সবটাই হয়েছে ওই ঝিলের কারণে, ওই ঝিলকে বিয়ে করার কারণে। আমি আমার ছেলেকে এত সহজে ছাড়বো না। আমাদের কথা না হয় ছাড়ো, চৈতির মনের মধ্যে কি চলছে সেটা একবার বুঝতে পারছো? ছুটি আন্টি তখন স্বাক্ষর মাকে বলে, বড় বৌদি তুমি কেন বুঝতে পারছো না? চৈতির মধ্যে অনেক গন্ডগোল আছে। স্বাক্ষর মা বলে, গন্ডগোল যদি থাকেও কি হতো বলো? চৈতি যদি এই বাড়িতে বউ হয়ে আসতো, ও কি করতো এমন? হ্যাঁ, আমাদের সাথে হয়তো মানিয়ে নিতে পারতো না, হয়তো সাক্ষ্যকে নিয়ে আলাদা থাকতো তো থাকতো। আমরা তো আমার ছেলের সুখটাই দেখতে চেয়েছিলাম। আমরা কি আমাদের সুখের কারণে চৈতিকে সাক্ষ্যর সাথে বিয়ে দিতে চেয়েছিলাম? আমরা তো চেয়েছিলাম আমাদের ছেলে ভালো থাকুক। তাছাড়া সাক্ষ্য তো বিদেশেও যেতে চেয়েছিল, চৈতিকে নিয়ে বিদেশ যেত। স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার, সবাইকে বলতে পারতাম আমার ছেলে ছেলের বউ তারা ডাক্তার। এই বলার মাঝে কতটা সুখ ছিল বলো তো? এখন কি বলতে হবে ওই বস্তির মেয়ে আমার ছেলের বউ? ছি 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 ছি, এটা ভাবতেই তো আমার মাথা কাটা যাচ্ছে, লজ্জায় শেষ হয়ে যাচ্ছি আমি। তখনই ছুটি আন্টি বলে, তুমি যাই বলো বড় বৌদি, এই বিয়েতে আমি খুব খুশি হয়েছি। স্বাক্ষর ছোট কাকিমণি বলে, আমিও খুব খুশি হয়েছি। তখনই স্বাক্ষর মেজমা ছুটি আন্টিকে বলে, তুমি তো খুশি হবেই, আর তোমার খুশি হওয়ার কারণ আমি জানি। ছুটি আন্টি বলে, কি বলছো শতরূপা, তুমি জানো তো বলো শুনি। শতরূপা বলে, থাক না সেসব কথা নাই বা বললাম। ছুটি আন্টি বলে, কথা যখন বলেছ পুরো কথাটাই বলতে হবে, অর্ধেক কথা বলবে আমি তো সেটা মানব না। পুরো কথা বলো, তারপরেই আমি এখান থেকে সরবো, তার আগে নয়। শতরূপা বলে, তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, সেই বিয়েতে তো আমার মন নেই, সেটা খুব ভালো করেই জানো তুমি। হতে পারে সেজন্যই আমার প্রতি তোমার রাগ, আর সেই রাগ থেকেই তুমি হয়তো হিংসা করো। তুমি হয়তো এই পরিবারের ভালোটা দেখতে চাও না, সেজন্যই তুমি ওই বস্তির মেয়েকে স্বাক্ষর ঘাড়ে ঝুলতে দেখে খুব খুশি হয়েছ। ছুটি আন্টি বলে, ছি শতরূপা, তুমি কি ছোট মনের কথা বললে? আমি কখনো স্বাক্ষর ক্ষতি চাইতে পারি? হ্যাঁ, ভ্রমরের সাথে ঋষভের যদি বিয়ে হয়, আর সেই বিয়েতে যদি আমার আপত্তি থাকে, তো আমি ভ্রমরকে হিংসে করব। আমি সাক্ষ্যকে কেন হিংসে করব? সাক্ষ্যকে আমি মন থেকে ভালোবাসি। আর তাছাড়াও ঋষভ আর ভ্রমরের বিয়েটা আমার আর তোমার হাতে নেই, চাইলেও আমরা কিছুই করতে পারবো না। এই বলে ছুটি আন্টি উঠে দাঁড়ায়। ছুটি আন্টি বলে, আজ তবে আমি উঠি, আমাকে নার্সিংহোমে যেতে হবে। শতরূপা বলে, কেন এখনই চলে যাবে? নাটক তো এখনো বাকি, বউ আসবে একটু পরে, বউয়ের বরণ দেখবে না? ছুটি আন্টি বলে, নাটক দেখার জন্য তো তুমি আছো শতরূপা, তেমন হলে তুমি নয় ছবি তুলে আমাকে পাঠিও, আমি নাটক দেখে নেব। আমি আসছি। তখনই স্বাক্ষর মা হু হু করে কাঁদতে থাকে। শতরূপা বলে, কেঁদো না বর্দি, কেঁদো না। স্বাক্ষর মা বলে, এত কিছুর পরেও তুই বলছিস আমি কাঁদবো না? একটা কথা আমি বলছি মেজো, ওই মেয়েকে আমি কখনোই আমার ছেলের বউ হিসেবে মানবো না, কোনো দিন না। সাক্ষ্য যদি বউ নিয়ে এই বাড়িতে ঢুকতে চাই, তো আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। যেটা শুনে ছুটি আন্টি, স্বাক্ষর, ছোট কাকিমণি সবার মন খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে? ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।